প্রাচীন মিশরের অবিশ্বাস্য ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই হয়তো শুধু পিরামিড আর ফারাওদের অবিরাম গৌরবের কথা ভেবে থাকেন। কিন্তু মূল উৎসগুলো ঘাঁটলে দেখা যায় এই সভ্যতার ইতিহাস আসলে ঠিক একটা দুলতে থাকা পেন্ডুলামের মতো। এমন এক অবিস্মরণীয় যাত্রা যা একদিকে যেমন অভাবনীয় স্থিতিশীলতা আর বিশাল স্থাপত্যের জন্ম দিয়েছে, ঠিক তেমনি বারবার সম্পূর্ণ বিভাজন এবং চরম বিশৃঙ্খলার অতল গহ্বরেও তলিয়ে গেছে। স্থিতিশীলতা থেকে বিশৃঙ্খলা আর আবারও ঘুরে দাঁড়ানোর এই চমকপ্রদ চক্র নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। তাহলে চলুন আজকের আলোচনার মূল ধাপগুলো একবার দেখে নেওয়া যাক। প্রাচীন মিশরের ইতিহাসের এই ছন্দময় উত্থান পতনকে 5টি প্রধান ভাগে ভাগ করে বোঝা যায়। প্রথমে ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের উত্থান, এরপর বিশৃঙ্খলার প্রথম যুগ, তারপর মিডল কিংডমের পুনরুত্থান, এরপর হিক্সোসদের আগ্রাসন এবং সবশেষে নিউ কিংডম বা নতুন সাম্রাজ্যের সোনালী যুগ। এই টাইমলাইনটা খেয়াল করলে দেখা যাবে 2686 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া ওল্ড কিংডম থেকে শুরু করে 1549 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া নিউ কিংডম পর্যন্ত প্রায় ১,৫০০ বছরের এই উত্থান পতনের চক্র মূলত দুটো জিনিসের ওপর দাঁড়িয়েছিল: কৃষিজ উদ্বৃত্ত আর স্থাপত্যের অসামান্য সাফল্য। যখনই এই ভিত্তিটা নড়ে উঠেছে, তখনই পুরো সমাজ বিশৃঙ্খলায় পতিত হয়েছে। আমাদের কালানুক্রমিক যাত্রা শুরু হচ্ছে ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্য দিয়ে। এই যুগটা মূলত একটি সুদৃঢ় কেন্দ্রীয় প্রশাসন এবং বিশাল সব সৌধ ও ভাস্কর্য নির্মাণের জন্য পরিচিত। এই বিশাল সাফল্যের পিছনে প্রাচীন মিশরীয়দের সবচেয়ে বড় শক্তি ছিল নীলনদের সাথে চমৎকারভাবে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। কৃষিকাজের জন্য তারা নীলনদের 3টি মৌসুমকে নিখুঁতভাবে আয়ত্ত করেছিল। প্রথমে আখেত বা বন্যার মৌসুম, যখন নদী তার তীরে খনিজ সমৃদ্ধ পলিমাটি জমা করত। এরপর পেরেত বা বীজ বপনের মৌসুম, আর সবশেষে শেমু বা ফসল তোলার মৌসুম। এই নিখুঁত কৃষিচক্র এনে দিয়েছিল প্রচুর খাদ্যের উদ্বৃত্ত, যা রাষ্ট্রের বিশাল সব প্রকল্পগুলোতে অর্থায়নের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। আর এখানেই কৃষি এবং স্থাপত্যের সরাসরি সম্পর্কটা একেবারে পরিষ্কার হয়ে ওঠে। কৃষিজ উদ্বৃত্ত কিভাবে স্থাপত্যের বিশাল সাফল্যে রূপান্তরিত হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল এই কেন্দ্রীয় ব্যবস্থাপনা। কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত সুচারুভাবে সেচ প্রকল্পগুলো পরিচালনা করতেন। এর ফলে যে বিপুল ফসল উৎপাদিত হতো, ঠিক তা দিয়েই গ্রিজার পিরামিড বা গ্রেট স্ফিংসের মতো অভাবনীয় সব স্থাপনা নির্মাণকারী হাজার হাজার শ্রমিকের খাদ্যের সংস্থান করা সম্ভব হয়েছিল। কিন্তু কোনো কিছুই চিরকাল স্থায়ী হয় না। এবার আসা যাক ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড বা বিশৃঙ্খলার প্রথম যুগে। ওল্ড কিংডমের শেষের দিকে প্রশাসন যখন আর দেশের অর্থনীতিকে ধরে রাখতে পারল না, তখন পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। ওল্ড কিংডম আর এই অন্তর্বর্তীকালীন যুগের মধ্যে একটা সুস্পষ্ট বৈপরীত্য রয়েছে। ওল্ড কিংডমে ফারাওদের চরম কেন্দ্রীভূত শাসন ছিল, কিন্তু এই প্রথম অন্তর্বর্তীকালীন যুগে দেখা যায় প্রাদেশিক স্বাধীনতা বা খণ্ডিত অবস্থা। ফারাওদের ক্ষমতা যখন কমতে শুরু করল, তখন নোমার্চ নামের স্থানীয় প্রাদেশিক শাসনকর্তারা রাজকীয় ক্ষমতার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে শুরু করল। এর সাথে যুক্ত হয়েছিল 2200 থেকে 2150 খ্রিস্টপূর্বাব্দের মারাত্মক খরা। সম্পদের এই কেন্দ্রীয় ব্যবস্থাপনা হারিয়ে যাওয়ার ফল কি হতে পারে সেটা বুঝতে এই উদ্ধৃতিটা দেখা যেতে পারে। পরবর্তী খাদ্যঘাটতি এবং রাজনৈতিক বিবাদগুলো শেষ পর্যন্ত দুর্ভিক্ষ এবং ছোট আকারের গৃহযুদ্ধে রূপ নেয়। একটি সুসংগঠিত রাষ্ট্রব্যবস্থা কতটা নাজুক হতে পারে এবং মুহূর্তের মধ্যে কিভাবে বিশৃঙ্খলায় পতিত হতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এরপর প্রায় 140 বছরের সংঘাত এবং অন্ধকারের পর শুরু হয় মিডল কিংডম বা মধ্যবর্তী সাম্রাজ্যের পুনর্জাগরণের যুগ। 2055 খ্রিস্টপূর্বাব্দের দিকে থিবস বা থিবান বাহিনীর হাতে মিশর পুনরায় একত্রিত হয় এবং আবার একটি স্থিতিশীল চক্রের সূচনা হয়। দ্বাদশ রাজবংশের রাজারা কেবল শাসনই করেননি, নিজেদের পরিবেশকে রীতিমতো ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তারা রাজধানী ইস্তাউইতে সরিয়ে নেন এবং ফায়ুম অঞ্চলে বিশাল ভূমি পুনরুদ্ধার ও সেচ প্রকল্প বাস্তবায়ন করেন, যা কৃষিজ উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, নুবিয়ার সোনার খনিগুলো পুনরুদ্ধার করা হয় এবং দেশের সীমান্ত সুরক্ষিত করতে ওয়ালস অব দ্য রুলার বা শাসকের দেয়াল নামের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। এই অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার হাত ধরেই সাহিত্য ও শিল্পের এক নতুন সোনালী যুগের সূচনা হয়েছিল। কিন্তু পেন্ডুলাম আবারও উল্টো দিকে দুলতে শুরু করল। শুরু হল সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড বা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন যুগ। মিডল কিংডমের রাজাদের ক্ষমতা যখন আবারও দুর্বল হতে শুরু করল, তখন মিশর এমন এক ঘটনার সম্মুখীন হল যা এর আগে কখনো ঘটেনি: একটি বিদেশি আগ্রাসন। এই বিদেশি আগ্রাসনের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল এই হিক্সোসদের আসল পরিচয়। হিক্সোস মানে হল বিদেশি শাসক। এরা ছিল পশ্চিম এশিয়ার একটি গোষ্ঠী, যারা বদ্বীপ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আভারিস নামের শহরে তাদের রাজধানী স্থাপন করে
এবং মিশরের রাজাকে কার্যতবাদের অধীনস্থ এক দাসে পরিণত করে। রাষ্ট্রের স্থিতিশীলতা আবারও চরমভাবে ভেঙে চুরমার হয়ে যায়। তবে মজার ব্যাপার হল, এই বিদেশি আধিপত্যের যুগের একটা অত্যন্ত চমকপ্রদ দিক রয়েছে, আর তা হল এই হিক্সোসরাই মিশরে ঘোড়া এবং ঘোড়ায় টানা রথের প্রচলন করেছিল। কে জানত যে বিদেশি শোষকদের আনা এই সামরিক প্রযুক্তি পরবর্তী যুগে মিশরীয়দের এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত করবে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে নিউ কিংডম বা নতুন সাম্রাজ্যের সোনালী যুগ। থিবসে স্থানীয় রাজারা যখন শক্তি সঞ্চয় করে এই হিক্সোসদের মিশর থেকে চিরতরে বিতাড়িত করল, তখন তারা বুঝতে পেরেছিল যে শুধু দেশের ভেতর বসে থাকলে চলবে না। শুরু হলো এক অভূতপূর্ব সামরিক আগ্রাসনের নীতি। এই আগ্রাসী সামরিক নীতি কিভাবে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করে সেটা দেখা যাক। 1258 খ্রিস্টপূর্বাব্দ সালটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই ফারাও দ্বিতীয় রামেসিস এবং হিট্টাইটদের মধ্যে ইতিহাসের প্রথম লিপিবদ্ধ শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বছরের পর বছর যুদ্ধের পর যখন কোনো পক্ষই চূড়ান্ত জয় পাচ্ছিল না, তখন তারা এই চুক্তিতে আবদ্ধ হয়। নিউ কিংডমের বিশালতা ছিল সত্যিই চোখে পড়ার মতো। সাম্রাজ্যের সীমানা সিরিয়া থেকে শুরু করে নীল নদের চতুর্থ জলপ্রপাত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই সুরক্ষিত সীমানা এবং বিশাল বাণিজ্য নেটওয়ার্কের কারণেই ব্রোঞ্জ এবং কাঠের মতো গুরুত্বপূর্ণ জিনিস আমদানি করা সম্ভব হয়েছিল। এরই ফলশ্রুতিতে নির্মিত হয়েছিল কারানাকের মতো বিশ্বের সর্ববৃহৎ মন্দির। আর এই যুগের অগাধ সম্পদের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তুতানখামুনের মতো রাজাদের সমাধির ভেতরে পাওয়া বিশাল গুপ্তধন থেকে। এতক্ষণ যা আলোচনা করা হলো তার মূল সারাংশটা এবার একটু মিলিয়ে নেওয়া যাক। যখন নীলনদের বন্যা পূর্বাভাসযোগ্য ছিল এবং কেন্দ্রীয় শাসন সুদৃঢ় ছিল, তখন সমাজে বিরাজ করত মাত বা নিখুঁত শৃঙ্খলা। আর যখনই খরার প্রাদুর্ভাব ঘটেছে, বিদেশি আগ্রাসন হয়েছে বা কেন্দ্রীয় শাসন ভেঙে গিয়ে খণ্ডিত হয়েছে, তখনই ফিরে এসছে কেওস বা চরম বিশৃঙ্খলা। এই উত্থান এবং পতনের বিপরীতমুখী চিত্রই প্রাচীন মিশরের মূল গল্প। আজকের এই বিশ্লেষণ থেকে ইতিহাসের এক বিশাল অধ্যায়কে খুব কাছে থেকে দেখা গেল। সবশেষে একটা চিন্তায় ফেলার মতো প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। সব মহান সভ্যতার ভাগ্যে কি শেষ পর্যন্ত এই দুলতে থাকা পেন্ডুলামের চক্র লেখা থাকে? এক বিশাল কেন্দ্রীভূত উত্থান এবং তারপর এক অনিবার্য বিভাজন ও পতন। প্রাচীন মিশরের এই দুর্বলতাগুলো আধুনিক যুগের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বেলাতেও একইভাবে প্রযোজ্য হতে পারে কি না, তা সত্যি এক বড়